আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ঈদ যাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা। টাঙ্গাইলের কালীহাতিতে ট্রাক উল্টে প্রাণ গেল 15 জনের। কম খরচে বাড়ি ফিরছিলেন শ্রমজীবী এসব মানুষ। ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমে উঠেছে রাজধানীর পশুর হাট। পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলছেন বিক্রেতারা। দেশি ও মাঝারি গরুর চাহিদা বেশি। দাম একটু তুলনামূলক সহনীয়। 3টে আনছিলাম, 2টে বিক্রি করছি আর একটা আছে। এখন তো রিজনেবল আছে, বেশিও না কমও না। আলোচিত ডিবি হারুনের সহায়তায় বাণিজ্যিক ভবন দখলে নিয়ে হাসপাতাল চালাচ্ছেন সরকারি চিকিৎসক। নেই কোনো সংস্থার অনুমোদন। লাইসেন্স নবায়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এটার ব্যাপারে ডাইরেক্টর হসপিটাল ভালো বলতে পারবেন, উনি এগুলো তদারকি করেন। আমি এই বিষয়ে কিছুই জানি না। হাম ও উপসর্গে মৃত্যু বাড়ছেই। সিলেট, বরিশাল ও ময়মনসিংহে প্রাণ গেল আরও 6 শিশুর। বিভিন্ন হাসপাতালে বেড়েই চলেছে রোগীর ভিড়। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিত কিচেন ক্যাবিনেট, দাবি সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেনের। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কিছু জানত না পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল না। এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। বন্ধ কারখানায় প্রণোদনা নয়, রুগ্ন শিল্পে অর্থায়ন চান ব্যবসায়ী নেতারা। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদের। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। শুরু হলো পবিত্র হজ। দিনভর মিনায় ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন মুসল্লিরা। নাশকতা এড়াতে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন। শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছোঁয়া খন্দকার। সাত সকালে সড়কে আবারও মৃত্যুর মিছিল। টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় শরতৈল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে প্রাণ গেছে 15 জনের। আহত হয়েছেন 9 জন। নিহতরা সবাই শ্রমজীবী মানুষ। ঈদের কম খরচে বাড়ি ফিরতে ট্রাকে করে রওনা হন তারা। নিহতদের 11 জনের বাড়ি নওগাঁয়। পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছিলেন ভাগ্যহত এসব শ্রমজীবী মানুষ। সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই পাড়ি জমালেন না ফেরার দেশে। আহতরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রড বোঝাই ট্রাকটি যাচ্ছিল উত্তরবঙ্গে। ঈদে বাড়ি ফিরতে বিভিন্ন স্থান থেকে 25 জনেরও বেশি নিম্ন আয়ের মানুষ ট্রাকটিতে চড়েছিলেন। ভোর 4টার দিকে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার সরাইতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। মহাসড়কের পাশে উল্টে পড়ে ট্রাকটি। ঘটনাস্থলেই মারা যান 15 জন। গাড়ি মনে করো উল্টি খাইছে, উল্টি খাওয়ার পরে দেখছি মাটিতে এসে মাথা ঠেয়ে গেল। ব্যাপার কি বলে মাটি খোঁড়া শুরু করে দিচ্ছে, কাঁচা মাটি। কোনো মতন নিঃশ্বাস নিতে যান পারি। ঈদে বাড়ি যাচ্ছে মানুষ, রডের ট্রাকে বসে 25-26 জন যাত্রী ছিল। ট্রাকটা সরাতল নামক স্থানে উল্টে গেছে। আইসা দেখি যে এরকম মানুষজন রডের নিচে পড়ে রয়েছে। সাইডে 4-5 জন আছে। আমরা টানাটানি করছি, বাড়ির থেকে কোদাল নিয়ে আসছি, শাবল নিয়ে আসছি, উদ্ধার করার চেষ্টা করছি, পারি নাই। পরে থানায় খবর দিছি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। আহত 9 জনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। মরদেহগুলো নেওয়া হয় মর্গে। রডের উপরে ট্রিপল দিয়ে ঢাকা ছিল এবং তার উপরে কিছু যাত্রী ছিল। যাত্রীগুলো উত্তরগামী যাত্রী ছিল। তো আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই 15 জন মারা যান। নিহতদের সবাই রাজশাহী বিভাগের বাসিন্দা। তাদের মধ্যে 11 জনের বাড়ি নওগাঁয়। নিহতদের বাড়িতে শোকের মাতম। এলাকা জুড়েই শোকের ছায়া। এরা চাচা বাচ্চা মারা গেছে, আর আব্দুল রশিদের বেটা আব্দুল বারিক বাদশাহ, আর সবাই হরেক মালের ব্যবসা করে। গরিব মানুষ, অসহায় মানুষ, জমা জমি নাই তাদের।
জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এবার জানাবো ঈদ যাত্রার খবর। পরিবার প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। এই যাত্রার তৃতীয় দিনে সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। সকাল থেকে এখন পর্যন্ত 10টি আন্তনগর এবং 6টি কমিউটার ট্রেন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনই নির্দিষ্ট সময়ের কিছুটা দেরিতে ছাড়ছে। যাত্রীদের অভিযোগ, উপচে পড়া ভিড় থাকায় টিকিট কেটে অনেকে ট্রেনে উঠতে পারছেন না, আবার ট্রেনে উঠতে পারলেও সিট পাচ্ছেন না অনেকে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছাদে যাত্রা ঠেকানো সহ যাত্রী নিরাপত্তায় নজরদারি বাড়ানো হয়েছে। ফার্স্ট মিনিটে ঢুকছে, কিন্তু তারপর আমি টিকিট কাটতে পারি না। পরে দেখা গেছে আমার বিভিন্ন ভাইদের মাধ্যমে হচ্ছে টিকিটটা কাটানোর চেষ্টা করছি, তারপরে দেখা গেছে এইভাবে টিকিটটা কাটতে পারলাম। গাড়িতে উঠতে পারি কিনা সঠিকভাবে এটাই তো চিন্তার বিষয়। এত লোকজন কি ছাদে উঠতে হয় নাকি? যে নির্ধারিত টাইম ছিল ট্রেনের, ওই টাইমে আমরা যেতে পারবো, কিন্তু এখনও প্ল্যাটফর্মে সিরিয়াল নাম্বার আসেনি, তো আমি বলতে পারতেছি না নিশ্চিতভাবে। অধিকাংশ ট্রেনই রাইট টাইম গেছে, শুধু আপনার নীলসাগর এক্সপ্রেস ট্রেনটা 40 মিনিট লেট গেছে ঢাকা থেকে, আর 6টা কমিউটার ট্রেন গেছে। সব মিলিয়ে মোটামুটি এই পর্যন্ত ভালো, কোনো যাত্রী অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি। এই যাত্রার তৃতীয় দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, এই মুহূর্তে কোন জায়গায় আছেন আপনি এবং কি খবর একটু জানাবেন? মহাসড়কের যানজট আছে কিনা, সব মিলিয়ে কি অবস্থা দেখছেন? আমি এখন রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায়। এখান দিয়ে কিন্তু চট্টগ্রাম সহ চাঁদপুর, নোয়াখালীর যে দূরপাল্লার বাসগুলো রয়েছে এবং অন্যান্য যানবাহন রয়েছে সেগুলো যাওয়ার একমাত্র পথ এখান দিয়েই। তো এই জায়গাটিতে আমরা সকাল থেকেই কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কুমিল্লার বিভিন্ন অংশে খবর নিয়ে দেখেছি যে বিশেষ করে ইউটার্ন এলাকাগুলোতে আসলেই কিন্তু গাড়ির ধীরগতি হয়ে যায়, অর্থাৎ ইউটার্নের কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে। এছাড়া যে অন্যান্য যে মহাসড়ক লাগোয়া যে স্টপেজগুলো রয়েছে সেখানে কিন্তু যত্রতত্র বাসের যে স্ট্যান্ড বানানোর ফলে কিন্তু যারা দূরপাল্লার যানবাহন রয়েছে সেটিও কিন্তু থেমে থেমে চলতে হয়, এবং মহাসড়কে এক পাশ দখল করে বাস স্ট্যান্ডের কারণে কিন্তু যারা দূরপাল্লার বাসে করে কুমিল্লার যাত্রী আসেন তারা কিন্তু অনেকটা ঝুঁকি নিয়েই সড়কের মধ্যেই নামতে হচ্ছে। এই যে একটি বিড়ম্বনা, সেটি কিন্তু আসলে প্রতিবাদ জানাচ্ছেন। এছাড়া কিন্তু যারা ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে আসছেন কিংবা অন্যান্য জায়গায় যাচ্ছেন তাদের একটি অভিযোগ রয়েছে, কিন্তু এবছরও ভাড়া যে বৃদ্ধি সেটি কিন্তু গত বছরের মতোই রয়েছে। অর্থাৎ এই অভিযোগের পাহাড় কিন্তু আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক জুড়ে কিন্তু যাত্রী সাধারণের মুখে। তবে বিশেষ করে যারা চালক রয়েছেন তারা যেটি অভিযোগ করছেন যে এই মহাসড়ক লাগোয়া যে বাস স্ট্যান্ডগুলো আছে, অন্তত ঈদকে সামনে রেখে যদি এইসব অবৈধ বাস স্ট্যান্ড সরিয়ে দেওয়া যেত তাহলে হয়তো তাদের যে দূরপাল্লার যে যানবাহন সেগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারত। এছাড়া ইউটার্নগুলোতেও কিন্তু পর্যাপ্ত যে ট্রাফিক ব্যবস্থা না থাকার ফলে কিন্তু আসলে সাধারণ মানুষের ভোগান্তি আগের মতোই রয়ে গেছে। অনেক ধন্যবাদ খোকন আপনাকে। এবারে কোরবানির পশুর হাটের খবর। জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। গাবতলী থেকে শাহজাহানপুর প্রতিটি হাটেই উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি গরু, মহিষ ও ছাগল আসছে হাটগুলোয়। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের 24টি হাটে এখন উৎসব মুখর পরিবেশ। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন পশুর হাটে বিক্রেতাদের হাঁকডাক। কেউ পরিবার নিয়ে এসেছেন কোরবানির পশু কিনতে, আবার কেউ এসেছেন শুধু বাজার ঘুরে দেখতে। দেশি ও মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। বিক্রেতারা বলছেন খামারিদের আনা গরুর সংখ্যা বেশি হওয়ায় নানা দামে কোরবানির পশু পাচ্ছেন ক্রেতারাও। অন্যদিকে ক্রেতারা বলছেন কয়েক দফা দরদামের পরেই মিলছে পছন্দের গরু। এদিকে দুপুরের দিকে মুষলধারে বৃষ্টির কারণে বিপাকে পড়েন ক্রেতা বিক্রেতা। ঈদের আগে 3 দিন সর্বোচ্চ বিক্রির আশা বিক্রেতাদের, তবে শঙ্কা সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসলে গুনতে হবে লোকসান। আমরা আজকেও কিনতে পারি, কালকেও কিনতে পারি, তবে পরশু দিনের জন্য অপেক্ষা করব না। আমি আল্লাহর রহমতে 10টা বেড়েছি আর 30টা গরু আছে, আল্লাহ দিলে আজকে দিয়ে কালকে দিয়ে বেচার চিন্তা ভাবনা আছে। গত বছর আমি এখান থেকে যে গরু কিনছিলাম আপনার 1 লাখ, খেয়াল নেই আমার সঠিক কত হইল, 1.5 লাখ না 55,000 50 ছিল, সেই গরুই এখন 70,000। 3টে আনছিলাম, 2টে বিক্রি করছি আর একটা আছে। এক্সপিরিয়েন্সটা আর কি বিল্ড আপ হইলো, দ্যাটস দ্য ফার্স্ট থিং। দেন আমাদেরও তো এক সময় মানে
এসব করতে হবে। সো এখন তো রিজনেবল আছে, মানে বেশিও না কমও না। এবারে সরাসরি যুক্ত হব পশুর হাটে। শাহজাহানপুরে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী তানজিম শাফিন। শাফিন, হাটে পশু সরবরাহ কেমন? প্রথমত দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন একটু জানাবেন সেখানকার খবর। মুষলধারে এক পশলা বৃষ্টির পরে কিছুটা ঝিমিয়েছে বৃষ্টি, তবে কর্দমাক্ত পুরো হাটের অবস্থা। আমরা শাহজাহানপুর হাটে আছি। সকাল থেকেই আমরা দেখেছি যে সারা দেশ থেকে প্রচুর পরিমাণে পশু সরবরাহ এখানে হয়েছে। 5 থেকে 7 হাজারের বেশি পশু এই হাটে বিক্রি হচ্ছে। তবে বেলা গড়ানোর সাথে সাথে আসলে বৃষ্টির বাগড়ায় কিছুটা বেচা বিক্রিতে টান পড়েছে। আমরা দেখছিলাম যে যারা ক্রেতারা এসেছেন অনেকেই আসলে প্রস্তুত হয়ে আসেননি পুরোপুরি, তারা বিভিন্ন ছাউনিতে অবস্থান নিয়েছিলেন। দর কষাকষিতে কিছুটা আমরা দেখছিলাম যে বেগ পেতে হচ্ছিল, তাদেরকে দূরত্ব রেখে আসলে তাদের সেই কাজটি করতে হচ্ছিল। তবে এখন বৃষ্টি কিছুটা কমে এলেও আকাশে মেঘের ঘনঘটা রয়েছে, অর্থাৎ আবারও বৃষ্টি আসবে বলাই চলে। এরই মধ্যে যতটা সম্ভব যারা ক্রেতারা রয়েছেন তারা এসেছেন তাদের পছন্দের গরু কিংবা ছাগল বা যে পশুটি হোক সেটি যাচাই বাছাই করার জন্য তারা আসলে চেষ্টা করছেন। হাটে কোরবানি পশুর দাম নিয়ে একটু ধারণা দিতে চাই। যেই পশুগুলো অর্থাৎ গরুর মধ্যে যেগুলো দেখা গেছে যে 4 থেকে 5 মণ, সেগুলো 1,20,000 টাকা থেকে শুরু হয়ে 1,70,000-80,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এর উপরে গেলে অর্থাৎ 6 মণ থেকে 12 মণের যেই কোরবানির পশুগুলো রয়েছে সেগুলোর দাম আরেকটু বেশি, অর্থাৎ 2 লাখ থেকে শুরু করে 4 লাখ পর্যন্ত সেগুলোর দাম হাঁকা হচ্ছে। তবে ব্যবসায়ীরা বিক্রেতারা যেটি বলছিলেন যে এখনো পর্যন্ত যেই বড় গরুগুলো রয়েছে সেগুলোর খুব একটা চাহিদা নেই, তবে ক্রেতারা দাম করছেন। তারা বলছেন যে হয়তো যাচাই বাছাই শেষে আসলে ক্রেতারা কিনতে শুরু করবেন। যারা একটু ধারণা দিয়েই যারা যশোর, মেহেরপুর, কুষ্টিয়া এসব এলাকা, জামালপুর এসব এলাকা থেকে এসেছেন তারা অনেকেই 30 থেকে 40টি গরু নিয়ে এসেছেন বিভিন্ন খামারিরা। তবে তারা বলছেন যে 3 থেকে 4 দিনে তারা এখনো পর্যন্ত তাদের আনা পশুর, সরবরাহ করা পশুর মোটামুটি 1/4 বিক্রি করতে পেরেছেন, আর বাকি পশুগুলো তারা বিক্রি করতে পারবেন এই কদিনের মধ্যে, এমনটা প্রত্যাশা। তবে বৃষ্টির বাগড়া বা বৈরী আবহাওয়ায় কোরবানির পশুর দামে কি ধরনের প্রভাব পড়বে সেটি নিয়েও আসলে বিক্রেতারা বেশ চিন্তিত। তো এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে ছোঁয়া। শাফিন, আপনার কাছ থেকে শুনছিলাম শাহজাহান হাটের খবর। ইতিমধ্যে 300 ফিট থেকে আমার আরেক সহকর্মী আলামিন হক অহন আমাদের সঙ্গে যুক্ত আছেন, বাকিটা তার কাছ থেকে জানবো। অহন, আপনি যে হাটে রয়েছেন বেচাকেনা কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? কোন ধরনের গরুর চাহিদা সেখানে বেশি? এবং সেই সাথে একটু যুক্ত করবেন যে আবহাওয়ার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? বৈরী আবহাওয়া, বৃষ্টি হচ্ছে। আমি 4টি হাট ঘুরে 5ম হাটে এসেছি এবং ওই হাটগুলোতেও এই বৃষ্টিতে বেশ ভোগান্তিতে পড়েছেন। আমি যদি এখানকার চিত্র একটু দেখাই, ভোগান্তি বেড়েছে। বিশেষ করে আজ বেশি বেচা কেনা হওয়ার কথা, ঈদের তো খুব বেশি সময় নেই। সেটি শুরু হয়েছিল সকালবেলা যখন বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল। আমরা গাবতলী হাটেও দেখেছি কিংবা আশেপাশের বেশ কয়েকটি হাট ঘুরেছি, বেশ বেচা কেনা জমেই উঠেছিল। কিন্তু দুপুরের এই বৃষ্টিতে সেটি কিছুটা বিঘ্নিত হয়েছে। বিক্রেতারা যেমন অপেক্ষা করছেন ক্রেতাদের জন্য, ক্রেতারাও কিন্তু এসেছেন দেখবেন ঘুরে। কিন্তু আমি এখন যে হাটটিতে রয়েছি নিশ্চয়ই দেখছেন যে ক্রেতারা আশেপাশে অপেক্ষা করছেন এবং তারা খেয়াল করছেন যে কখন বৃষ্টি থেমে যায়, তারপরে হয়তো সেই তাদের যে কাঙ্ক্ষিত গরু কিংবা অন্য পশু সেটি তারা কিনবেন। এবং সেই অপেক্ষা আমরা দেখছিলাম বৃষ্টিতে এই ছাউনিগুলো যে রয়েছে সেখানে তারা অপেক্ষা করছেন। এবং ব্যাপারীরা, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম এর আগেও, তারা বলছিলেন যে তারা বিক্রি করে অখুশি নন। আবার ক্রেতা যারা রয়েছেন তারাও বলছিলেন যে তারা কিনেও অখুশি নন, বেশ খুশি তারা। এবং অন্য গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি, এবং সেটা যে অনেক বেশি তা কিন্তু নয়। এবং আমরা মাঝারি আকারের গরুর যে চাহিদার কথা আমরা বরাবরের সময় বলি, সেটা 60 থেকে 70 হাজার, কোনটাই 1 লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 1,20,000 টাকার গরু বেশি বিক্রি হচ্ছে। এবং যে বড় আকৃতির যে গরুগুলো আছে সেইগুলোর জন্য অপেক্ষা করছিলেন কেউ 9 লাখ 14 লাখ টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছেন। 9 মণ 14 মণ মাংস হবে এমন কথা তারা বলছিলেন, এবং তারও বেশি মাংস হবে, এবং 240 কেজি মাংস হবে সেই গরুর দাম হাঁকছেন 2 লাখ টাকা কিংবা 2,20,000 টাকাও বিক্রি হয়ে গেছে আমাদের চোখের সামনে। আমরা সেটিও দেখছিলাম। সব মিলিয়ে হয়তো আরও জমজমাট হবে এই পশুর হাটগুলো। অনেক ধন্যবাদ অহন আপনাকে। রাজুকের অনুমোদন নেই ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, তারপরও হাসপাতাল হিসেবে পেয়ে গেছে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স। তাও 1-2 বছর নয়, চলছে 4 বছর ধরে। নাম বাংলাদেশ নবজাতক হাসপাতাল লিমিটেড। সেখানে ঝুঁকিতেই চিকিৎসা চলে 300 থেকে 400 শিশুর। নারায়ণগঞ্জ থেকে ঘুরে এসে রিপোর্ট করেছেন অপূর্ব আলাউদ্দিন, ক্যামেরা ছিলেন তানভীর মিজান। 2 বছরে 2বার আগুন লাগে ঢাকা শিশু হাসপাতালে।
তারও আগে আগুন লেগেছিল সরোয়ার্দী হাসপাতালে। পর্যাপ্ত ব্যবস্থা থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় হাসপাতাল দুটি। এরপর ফায়ার সার্ভিসের করা জরিপে উঠে আসে ভয়ঙ্কর তথ্য। ঢাকা ও আশপাশের 222টি হাসপাতাল রয়েছে অগ্নি ঝুঁকিতে। এই যখন অবস্থা, তখন মিলল আরও ভয়াবহ এক হাসপাতালের খোঁজ। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা। 4 বছর আগে এটি ছিল বাণিজ্যিক ভবন। রাজুকের শর্ত পূরণ না করে বাণিজ্যিক ভবনটি রূপ নেয় নবজাতক হাসপাতালে। 4 তলা হয়ে যায় 10 তলা। এটা নিয়ে মোবাইল কোর্টও হয়েছে। এটা তো রাজুকের অনুমোদন নাই, আমরা বলতে পারি। না, রাজুকের অনুমোদন নেই। শুধু রাজুক নয়, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও। আমরা যখন ছাড়পত্র দিই, আমরা ফায়ার সার্ভিস অনুমোদন আছে কিনা এটা দেখি। তো সেই ক্ষেত্রে ওনার যদি অনুমোদন না থাকে আমরা তো দিতে পারবো না। আবেদন করলেও পায়নি ফায়ার সার্ভিসের ছাড়পত্র। জানা যাক কি কারণে ছাড়পত্র দেওয়া হয়নি তাদের। 9 তলা 10 তলা ভবন, সামনে যায় দেখি যে 4-5 ফিট 6 ফিট রাস্তা। ভবন কিভাবে হয় এগুলো আমাদের বোধগম্য নয় ভাই। আমরা আবার বলি যে সামনে 20 ফিট রাস্তা থাকতে হবে। রাস্তা এই সাইডটা যদি ওরা ক্লিয়ার আমাদের দিতে পারে তখন আমরা দিব, তার আগে আর এটা দেওয়ার সুযোগ নেই। আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকলেও প্রতিদিন ভর্তি করা হচ্ছে নবজাতক শিশু। পাশে আবার পেট্রোল পাম্প। একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়ি বেরোতে পারে না। একটা গাড়ি ভিতরে থাকতে হয় আর তারপর আর একটা গাড়ি বেরোতে। এইটি রাস্তা, একটাই রাস্তা, আর কোনো রাস্তা নাই। জানা গেল কোনোভাবে চলতে পারায় এই পথটিও অন্যের। ফায়ার ব্রিগেডে জানাইছি যে আমার রাস্তা দিয়ে আসে যাবে কেন অ্যাম্বুলেন্স নিয়ে, আর প্রতিদিন এই হাসপাতালে বর্জ্য কিনে আমার পেট্রোল পাম্পের ভিতরে ফালায়। আমাকে বলে কি আপনি জায়গা ভাড়া দিমু, আমার কাছে বিক্রি করেন, হ্যাঁ না, এটা কি সম্ভব? কি নাম রাখছিলেন? একটার নাম আব্দুল্লাহ, একটার নাম। বাংলাদেশ নবজাতক হাসপাতালে 1 সপ্তাহের ব্যবধানে ফেনীর 2 যমজ শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। প্রতিবাদ করে হামলার শিকার হন নিহত শিশুর মামা। লাখ লাখ টাকা খরচ করে এলাইছি, 3-4 লাখ টাকার মতো খরচ করে এলাইছি। এখন লাশ রাখি আমাদের থেকে 40,000 টাকা আদায় করছি। বলতেছে 40,000 টাকা না দিলে লাশ দেবো না। পরে আমি একটু করে ভিডিও করছি আর তারপর এটা হাসপাতাল লোকে আমার ধরে আমার মোবাইলটা নিয়ে গেছে, আমারও মারছেও। রাজুক, পরিবেশ, ফায়ার সার্ভিস কারোরই অনুমোদন নেই। তাহলে হাসপাতাল চলছে কিভাবে? আমরা অনুমোদন নিয়ে চলতেছে সব জায়গায়। আপনি বলছেন অনুমোদন নিয়ে চলছেন, কিন্তু সবাই বলছে যে অনুমোদন ছাড়া চলতেছেন। তাহলে আপনারা আপনাদের মতো ব্যবস্থা নেন, বন্ধ করেন হাসপাতাল। এটি দেখভালের দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরের। 3 দিন সময় নিয়েও লাইসেন্সের তথ্য জানাতে পারেননি অতিরিক্ত মহাপরিচালক। না, আমি জানতে পারিনি, কারণ আমার বুঝতেই পারছেন যে কিরকম ব্যস্ততার মধ্যে সময় কাটতেছে। ফায়ার সার্ভিস, পরিবেশ ছাড়পত্র এবং নিজস্ব কোনো রাস্তা নেই এবং রাজনীতির কোনো অনুমোদন নেই 10 তলা ভবনে। মানে এইটা লাইসেন্স এটার ব্যাপারে ডাইরেক্টর হসপিটাল ভালো বলতে পারবেন, উনি এগুলো তদারকি করেন। আমি এই বিষয়ে আমি কিছুই জানি না, মানে অফিসিয়ালি। এখন জিনিসটা অফিসিয়ালি যদি কোনো ডেজিগনেশন লাগে তাহলে এটা ডাইরেক্টর হসপিটাল জানাবে। নবজাতক হাসপাতাল আমাদের শাফি ভাইকে বলতে পারেন, একটা শাফি আছে আমার ডিডি, তিনি আছেন ছুটিতে। দিলেন আরেক উপপরিচালকের নম্বর। আমরা দেখি যে আবেদন দিয়েছে, আমরা তার যে আমাদের স্ট্রাকচার বা স্পেস এবং ম্যান পাওয়ার এগুলো আছে কিনা এটার উপরে আমরা দিই। তো প্রথমটা দিয়ে দেওয়া হয়, এরপরে যখন সে পরের বছর রিনিউ করে তখন যদি পরিবেশ তাকে কাগজ না দেয়, অর্থাৎ বিল্ডিং এর অনুমোদন, ফায়ার, অন্যান্য কিছু সব যদি না দেয়, তখন আমরা সেটা রিনিউ করি না। 3 ঘন্টা পর জানা গেল পরিবেশের ছাড়পত্র ছাড়াই হাসপাতালটির লাইসেন্স আবারও নবায়ন হয়েছে। কিভাবে হলো এই অসম্ভব কাজ সেটা আবার জানেন না উপপরিচালক। রিনিউ করছে, হ্যাঁ রিনিউ নবায়ন করছে, কিন্তু তারা কিন্তু পরিবেশের ছাড়পত্র এখনো পায়নি। আচ্ছা, এটা তো এখন দেখতে পাচ্ছি না আমি, মানে ওই লাইসেন্স দিয়ে দেওয়াটা তো ডকুমেন্ট আমার এখানে নাই, এটা তো ডাইরেক্টর সাহেব বলতে পারবে। স্ত্রী মাহমুদা সুলতানা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হলেও হাসপাতালটির পুরো নিয়ন্ত্রণ করেন সরকারি চিকিৎসক ডাক্তার মজিবুর রহমান। অভিযোগ আছে তিনি ভবনটি দখলে নেন আলোচিত ডিবি হারুনের সহায়তায়। ডিবি হারুনের কাছে না, এটা কোনো নাই, এটা কোনো নাই। না ওগুলো কেউ যে কেউ এটা দিতে পারে, এটা কেউ দিতে, ওটা কোনো জায়গায় কোনো পাঠানো কোনো কিছু নাই। প্রশ্নের জবাব না দিয়ে এড়িয়ে গেলেন ডাক্তার মুজিব। কিন্তু এত আইনের লঙ্ঘন কি কেউ দেখেও দেখবে না? অপূর্ব আলাউদ্দিন, যমুনা নিউজ। দেশে হাম ও উপসর্গে মৃত্যুর মিছিল থামছেই না।
ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে পরিস্থিতি। 24 ঘন্টায় 3 জেলায় প্রাণ গেছে আরও 6 জনের। এর মধ্যে সিলেটেই 3 শিশু মৃত্যুর খবর মিলেছে। বরিশালে 2 ও ময়মনসিংহে 1 শিশু মারা গেছে। প্রাদুর্ভাব শুরুর পর এই পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন 55 জন। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 58 জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 270 জন। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেলে 14 জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছেন 77 জন রোগী। অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালেও ভিড় রয়েছে রোগীদের। ছোঁয়াচে এই রোগ ও উপসর্গে এখন পর্যন্ত দেশে 5 শতাধিক শিশু মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে হামের চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। সর্দি কাশি আছে 2 জনের, তারপরে প্রায় 16 দিন থাকছি, ওখানে কমছে না। পরে শ্বাসকষ্ট বাড়ে গেছে ছেলের দিলাইছে উসমানিতে পার করছে। আমার 2টা বাচ্চা সাথে অসুস্থ নিয়ে আসছিলাম, তারপরে হালকা কম ছিল, আজকে আবার একটু জ্বর বাড়ছে। হাম সংক্রমণের আরও খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, নতুন করে কতজন রোগী ভর্তি হলো আজ? এই যে এত সংক্রমণ, মৃত্যু কেন ঠেকানো যাচ্ছে না, চিকিৎসকরা কি বলছেন এই ব্যাপারে? বরিশাল বিভাগের 6 জেলায় আছে নতুন করে আরও 133 জন শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছে 34 শিশু এবং গেল 24 ঘন্টায় আরও 2 জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং 24 ঘন্টার পরে অর্থাৎ সকাল 8টার দিকে আরও 1 জন শিশুর মৃত্যু হয়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এই মুহূর্তে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় এই চিকিৎসা সেবা কেন্দ্রে 157 জন শিশু হামের উপসর্গ নিয়ে যে হাম কর্নার করা হয়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে চিকিৎসা নিচ্ছেন। এবং এখানে যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তারা জানিয়েছেন যে হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসছেন তারা বেশিরভাগই গুরুতর এবং বেশিরভাগ শিশুরই জ্বরে আক্রান্ত এবং 104-5 ডিগ্রি পর্যন্ত তাদের জ্বর উঠে যাচ্ছে এবং অধিকাংশ শিশু শ্বাসকষ্টে ভুগছেন এবং এর কারণেই কিন্তু তাদেরকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে যারা এখানে চিকিৎসা নিতে আসেন বেশিরভাগই প্রত্যন্ত অঞ্চলের, অর্থাৎ একেবারে উপকূলীয় অঞ্চল বা জেলা শহরগুলোর উপজেলা থেকে এসছে বা বিভিন্ন ইউনিয়ন থেকে এসছে এবং তারা তাদের শিশু আক্রান্ত হওয়ার পরে অভিভাবকরা প্রথমে স্থানীয় ফার্মেসি থেকে ঔষধ এনে খাওয়াচ্ছেন, কোনো পরিস্থিতি স্বাভাবিক না হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিচ্ছেন এবং শেষ পর্যন্ত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে হচ্ছে। এবং এই যে এই সময়টায় কিন্তু শিশুদের শারীরিক অবস্থা আরও গুরুতর হচ্ছে এবং তবে হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন যেমন রোগী ভর্তি হচ্ছে তেমন কিন্তু গেল 24 ঘন্টায় এই হাসপাতাল থেকে 41 জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন এবং তারা আশা প্রকাশ করছেন ধীরে ধীরে পরিস্থিতি কেটে যাবে। সেই সাথে আসলে সতর্ক হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। অনেক ধন্যবাদ কাউসার আপনাকে। 7 সদস্যের কিচেন ক্যাবিনেট অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠক করতেন তারা। নিজ মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল জানিয়ে 3 বার পদত্যাগের সিদ্ধান্ত নেন, তবে তা গৃহীত হয়নি বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের সাথে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানত না দাবি করেন তৌহিদ হোসেন। তার মতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা ছিলেন এর নেপথ্যে। কথা বলেছেন মাহফুজ মিশু। তৌহিদ হোসেন অতিরিক্ত সচিব হিসেবে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, পররাষ্ট্র সচিব হয়ে ডক্টর ইয়াজউদ্দিন, 111-এ সেনা সমর্থিত ডক্টর ফখরুদ্দিন এবং 2009-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাথে কাজ করেছেন শীর্ষ এই কূটনীতিক। 5 আগস্টের পট পরিবর্তনের পর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারে পররাষ্ট্র উপদেষ্টা হন তিনি। টানা 18 মাস কঠিন সময়ে কূটনীতি সামলানোর কথা থাকলেও তা নিয়ে হতাশা আছে তার। এই ক্ষেত্রে তাদের কোনো এক্সপার্টিসও নাই, তারপরেও তাদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দিতে হতো, কারণ উচ্চ পর্যায়ে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হতো। আমি কুইট করার চিন্তা 3 বার করেছি, তারা রিকোয়েস্ট করেছে যে খুব এম্বারাসিং হবে সরকারের জন্য। জুলাই গণঅভ্যুত্থানে ডিপ স্টেট সক্রিয় ছিল কিনা সেই প্রশ্নেরও জবাব দেন তৌহিদ হোসেন। ডিপ স্টেট সমস্ত পৃথিবীতে প্রতিটা ঘটনার সাথেই জড়িত থাকে। পৃথিবীতে কিছুই ঘটে না যেটাতে ডিপ স্টেট কোনো না কোনো ডিপ স্টেট কোনো না কোনোভাবে জড়িত থাকে না। ডিপ স্টেট ইনভলভ হয়, কিন্তু
স্রোতের বিরুদ্ধে না, তারপরে সেটাকে তারা ম্যানিপুলেট করবে। নিজের প্রত্যাশার একটা বড় অংশই পূরণ হয়নি। ক্ষমতায় থাকাকালে কয়েকজন উপদেষ্টার সমন্বয়ে কিচেন ক্যাবিনেট সব সিদ্ধান্ত নিত বলে মূল্যায়ন তার। কোনো এক উপলক্ষে এই কিচেন ক্যাবিনেটের একটা মিটিংয়ে আমাকে যেতে হয়েছিল যমুনাতেই, এবং আমি পরে জেনেছি যে প্রতি মঙ্গলবারে তারা বসেন, সিদ্ধান্ত নেয় কেউ কেউ, এই ধরনের কথাবার্তা শোনা যেত, আমার কানেও আসতো, কিন্তু এর বাইরে আসলে আমার জানা ছিল না যে এরকম একেবারে একটা গ্রুপ আছে যারা নিয়মিত বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য। ভোটের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি করেছে তার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পৃক্ততা অস্বীকার করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল না এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। কোনো কারণ হয়তো ছিল পেছনে যেটা আমরা এটা করতে বাধ্য ছিলাম, কিন্তু কোনো বাধ্যবাধকতা না থাকলে এটা সই করার বিষয়টা নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়াই যথাযথ হতো। দায়িত্ব নিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি লিখলেও তা যে কাজে আসবে না সেটা জানতেন তৌহিদ হোসেন। জানান নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তার ভাবনা। স্যার, শেখ হাসিনাকে ফেরানোর জন্য প্রথম চিঠিটা আপনার সরকার থাকতেই দিয়েছিলেন, যার কোনো উত্তর আসে নাই। উত্তর কি আশা করেছিলাম আমরা? আমি আশা করিনি। আশা করেছিলাম, খুব একটা আশা করিনি। আমি মনে করি যে আওয়ামী লীগ রাজনীতি থেকে যে একেবারে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না। আমাদের মানুষজনের স্মৃতিশক্তি খুব দীর্ঘ না। আমি বিশ্বাস করি যে তারা রাজনীতিতে ফিরে আসবে এবং আমার অনুমান তারা দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। বিএনপি সরকার নিয়ে এখনই মূল্যায়ন করতে নারাজ এই কূটনীতিক। বলছেন যুক্তরাষ্ট্র, চীন, ভারতকে সামলানোই তারেক রহমানের বড় চ্যালেঞ্জ। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, আমি কোনো পক্ষেরই লোক বলে বিবেচিত হব না, আবার কেউই আমার পর খড়গহস্ত হবে না। এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমাদের জন্য সবসময় ছিল, এখনো তাই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিকূল আবহাওয়া হলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি জানান, জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে নামাজ আদায় করবেন 35,000 মুসল্লি। এবার 8 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের করা হবে বলেও জানান প্রশাসক। নগরবাসীকে কোরবানির পশুর বর্জ্য ড্রেনে না ফেলে নির্ধারিত জায়গায় আবর্জনা ফেলার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর গাবতলী গরুর হাট পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান এবং ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। এ সময় প্রশাসক বলেন, পশুর হাটে কোনো ধরনের অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা তদারকি করছে বলেও জানান প্রশাসক। আরও বলেন, পশুর হাটের কারণে ঘরমুখ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে সেই নির্দেশ দেওয়া আছে। এ সময় ডিএমপি কমিশনার বলেন, পশুর হাটে সবার নিরাপত্তায় কাজ করছে ডিএমপি। চুরি, ছিনতাই কিংবা ব্যাপারীদের হয়রানি করলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রণোদনা প্যাকেজে বন্ধ কলকারখানা চালুর বদলে রুগ্ন শিল্পে অর্থায়নকে বেশি গুরুত্ব দেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। এতে অর্থনীতি এবং কর্মসংস্থানে মিলবে বেশি সুফল। তাদের দাবি, অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখার পরও এসএমই খাত গুরুত্ব পাচ্ছে না। এদিকে প্রণোদনার অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বন্ধ কলকারখানা চালু এবং স্থবির অর্থনীতি চাঙ্গা করতে 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সরকারি খাত থেকে আসবে 41,000 কোটি টাকা, বাকি 19,000 কোটি টাকার যোগান দেবে বাংলাদেশ ব্যাংক। প্রণোদনা প্যাকেজ থেকে 7% সুদে টাকা পাবেন উদ্যোক্তারা। ব্যবসায়ী নেতারা বলছেন, বন্ধ কলকারখানা চালু সময় সাপেক্ষ বিষয়, তাই অর্থায়নের ক্ষেত্রে বন্ধ কারখানার চেয়ে উৎপাদনে আছে এমন রুগ্ন শিল্পকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। রুগ্ন ফ্যাক্টরিদেরকে আপনারা বেশি মূল্যায়ন করেন। একটা বন্ধ ফ্যাক্টরি আপনি কিভাবে এটাকে নির্ণয় করবেন? সেন্ট্রাল ব্যাংক কি বাংলাদেশের সব জায়গায় গিয়ে কোন ফ্যাক্টরি কবে বন্ধ হয়েছে, কেন বন্ধ হয়েছে দেখতে পারবে? আপনার টাকা দিলেন, ওই একটা ফ্যাক্টরির মেশিন আনতে লাগবে 1 বছর, ইনস্টলেশন করতে লাগবে 6 মাস, লোক নিতে তো 1.5-2 বছর তো চলে যাবে। ইমিডিয়েট ইকোনমিক ইম্প্যাক্ট তো হবে না। এখানে হাজারো হাজারো ফ্যাক্টরিজ আছে যারা রুগ্ন হয়ে এখনো কিন্তু চলতেছে। বন্ধ ফ্যাক্টরি চালু করার চেয়ে এটাকে রক্ষা করাটা আগে জরুরি বেশি। এখানে এগুলি চলমান, এগুলিকে বাঁচিয়ে রাখাটা সহজ এবং এগুলি বেঁচে থাকলে আমার কর্মসংস্থান হারাবে না।
বন্ধ হয়ে গেলে এখানে কিন্তু কর্মসংস্থান বিলুপ্ত হবে। তাছাড়া এগুলি চলমান, ফ্যাক্টরিগুলি চলমান থাকলে তার রপ্তানি কার্যক্রমটা অব্যাহত থাকবে। ৪১,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলের মধ্যে ২০,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বড় শিল্পের জন্য, আর মাত্র ৫,০০০ কোটি টাকা বরাদ্দ এসএমইতে। কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বেশি অবদান রাখার পরও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাথে বৈষম্য করা হয়েছে বলে মনে করেন ঢাকা চেম্বারের সভাপতি। যেখানে যে সেক্টর দেশের অর্থনীতির প্রায় ৪৮% কর্মসংস্থানের যোগান দেয়, সেই সেক্টরকে যদি আপনি মানে লেস দেন 10% অ্যালোকেশন দেন, এটা মনে হয় একটু অসম বন্টন হয়ে গেছে। আমাদের টোটাল কর্মসংস্থানের কত পার্সেন্টেজ লোক চাকরি করে? নট ইভেন 15%। তো বাকি 85% যারা কর্মসংস্থানের যোগান দিচ্ছে তাদেরকে আপনাদের সাপোর্ট দেওয়া তো দরকার রয়েছে। অর্থনীতির বর্তমান বাস্তবতায় প্রণোদনার উদ্যোগ ইতিবাচক, তবে এ অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, না হলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা অর্থনীতিবিদদের। কেন্দ্রীয় ব্যাংকের দরকার হলো নজরদারি করা যে এটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, কিন্তু ব্যাংকগুলোর দায়িত্ব হলো ওনারা এমনভাবে ঋণটা প্রদান করবেন যেন ওটা খেলাপি না হয়, কারণ খেলাপি ঋণের দায়িত্বটা কিন্তু বাণিজ্যিক ব্যাংকে নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকেরও দেখতে হবে যে এই ঋণের প্রবাহটা যখন ওনারা ছাড় করবেন, যেই ব্যাংকগুলোর ভিতরে কর্পোরেট গভর্নেন্স ঠিক আছে, যাদের আদায়ের রেকর্ড ভালো আছে, তাদেরকে প্রাধিকার দিয়ে এটার ভিতরে আনা উচিত। বিশ্লেষকরা বলছেন, ইচ্ছাকৃত খেলাপি এবং অর্থ পাচারকারীরা যেন প্রণোদনা প্যাকেজের সুবিধা না পায় তা নিশ্চিত করতে হবে। যারা একটু অসুবিধায় পড়ে ডিফল্ট করে গেছেন কিন্তু তাদের ব্যবসার পরিস্থিতি ভালো আছে, তাদেরকে কিছুটা সহায়তা দিলে নিশ্চয়ই তারা বের হয়ে আসতে পারবেন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শুরু হলো পবিত্র হজ। লাখো মুসলিমের লাব্বাইক ধ্বনিতে মুখরিত তাবুর শহর মিনা। রোববার রাতে এশা নামাজ পড়ে ইহরাম পরিধান করে শহরটির দিকে শুরু হয় মুসল্লিদের যাত্রা। আজ ৫ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি মিনায় রাত্রি যাপন করবেন হজ যাত্রীরা। সোমবার হজের মূল আনুষ্ঠানিকতা পালনে আরাফার ময়দানে উপস্থিত হবেন তারা। পরদিন আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় করবেন পশু কোরবানি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। বছর ঘুরে ফের তাকবীরে মুখরিত আল্লাহর ঘর বাইতুল্লাহ। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ হজ পালনে হাজির লাখ লাখ মুসল্লি। আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে ছুটে এসেছেন মুসল্লিরা। আগামী 3 দিন যথাযথ ধর্মীয় রীতি পালনে ছুটবেন একাধিক শহরে। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পালন করবেন ইবাদত। রোববার রাতেই এশার নামাজ পড়ে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মুসল্লিরা। তাদের পরিবহনের জন্য এবছর 24,000 বাস প্রস্তুত রেখেছিল সৌদি কর্তৃপক্ষ। তাবুর শহর মিনায় আজ ফজর থেকে এশা 5 ওয়াক্ত নামাজ আদায়ের রীতি মুসল্লিদের। মিনায় রাত্রি যাপন শেষে মঙ্গলবার অর্থাৎ 9 জিলহজ আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন হজ যাত্রীরা। সেখানে অনুষ্ঠিত হবে হজের খুতবা। এবছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলী আল হুদাইফি। সেখানে একসাথে জোহর আসরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। মুজদালিফায় রাত্রি যাপনের পরদিন 10 জিলহজ বুধবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরই মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় করবেন পশু কোরবানি। কমপক্ষে 16 লাখ মুসলিম অংশ নিচ্ছেন এবারের পবিত্র হজে। অনিক রহমান, যমুনা নিউজ। এদিকে হজকে কেন্দ্র করে মক্কা মদিনা সহ পবিত্র ধর্মীয় স্থাপনাগুলোর আশপাশে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে সৌদি আরব। ইরান যুদ্ধে জেরে তৈরি হওয়া হামলার শঙ্কায় এবার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এয়ার ডিফেন্স ছাড়াও বসানো হয়েছে রাডার, আকাশযান বিধ্বংসী বিভিন্ন সিস্টেম। এদের সাথে মোতায়েন করা হয়েছে সৌদির রয়্যাল এয়ার ডিফেন্স ফোর্স, স্পেশাল ফোর্স সিবিআরএন ও বিভিন্ন নিরাপত্তা বাহিনী। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের একাধিক দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। সৌদি আরবেও নিক্ষিপ্ত হয় বহু ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। বিশ্বকাপের আগ মুহূর্তে বড় ধরনের ইনজুরি সংখ্যায় পড়েছেন লিওনেল মেসি। ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মায়ামির 6-4 গোলের জয়ের ম্যাচে 73 মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন এই তারকা। ম্যাচের দ্বিতীয়ার্ধে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট অনুভব করায় নিজেই মাঠ ছেড়ে উঠে আসার সিদ্ধান্ত নেন মেসি। বৃষ্টি ভেজা পিচ্ছিল মাঠে কোনো ট্যাকল ছাড়াই অসুস্থতে পড়েন তিনি। লিওর মাঠ ছেড়ে উঠে আসার এই ঘটনায় শঙ্কার মেঘ জমেছে আর্জেন্টাইন শিবিরে। এলেমটনের চিকিৎসায় মায়ামির মেডিকেল টিম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আগামী 16 জুন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরুর আগে এই চোট আলবিসেলেস্তে শিবিরে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
48 দেশের অংশগ্রহণে এবারের মেগা ফুটবল বিশ্বকাপের শিরোপা উঠতে যাচ্ছে পর্তুগালের হাতে। ইএ স্পোর্টসের এই ভবিষ্যৎবাণী হইচই ফেলে দিয়েছে পুরো ফুটবল বিশ্বে। যদিও আগের 4 বিশ্বকাপের নিখুঁত প্রেডিকশন দেখাচ্ছে আশার আলো, আর তা যদি সত্যি হয় তবে ক্যারিয়ারের শেষ বিকেলে এসে অধরাকে স্পর্শ করার সুযোগ পাবেন ক্রিস্টিয়ানো রোনালদো। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মাঠের লড়াই শুরু হতে বাকি এখনো কিছুদিন, তবে প্রযুক্তি আর পরিসংখ্যানের টেবিলে এখনই চূড়ান্ত হয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়নের নাম। জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টসের হাইটেক গেম সিমুলেশন বলছে 2026 উত্তর আমেরিকা বিশ্বকাপের সোনালী ট্রফিটা উঠতে যাচ্ছে সেলেসাও দেস কুইনাস খ্যাত পর্তুগালের হাতে। অনেকের কাছে এটি কেবলই একটি গেমের ভবিষ্যৎ মনে হলেও ইতিহাস বলছে একে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। গত 1.5 দশক ধরে বিশ্বকাপের ট্রফি কার ঘরে যাবে তা নিখুঁতভাবে আগাম জানিয়ে দিচ্ছে ইএ স্পোর্টস। 2010 সালে স্পেন, 2014 সালে জার্মানি, 2018 সালে ফ্রান্স এবং সবশেষ 2022 সালে আর্জেন্টিনার বিশ্বজয়ের ভবিষ্যৎবাণী টুর্নামেন্ট শুরুর আগেই হুবহু মিলিয়ে দিয়েছিল তারা। টানা 4 আসরে শতভাগ সফল থাকার পর এবার ইএ স্পোর্টসের রাডারে পর্তুগাল। আর এই ভবিষ্যৎবাণী সত্যি হলে ক্যারিয়ারের শেষ ও ষষ্ঠ বিশ্বকাপে এসে অধরাকে স্পর্শ করার ভাগ্য হবে ক্রিস্টিয়ানো রোনালদোর। 41 বছর বয়সে এসেও যার গোল ক্ষুধা তরুণদের চেয়েও বেশি, ফুটবল ঈশ্বর কি এবার তার প্রতি একটু বেশি সদয় হবেন? ক্যারিয়ারে হাজারো রেকর্ড আর মুঠো মুঠো ট্রফি জিতলেও ক্যাবিনেটের একটা শূন্যতা রোনালদোকে তাড়িয়ে বেরিয়েছে ক্যারিয়ার জুড়ে। ইএ স্পোর্টসের এই প্রেডিকশন যদি সত্যি হয় তবে চোখের জলে নয় বরং সোনালী ট্রফি উঁচিয়ে CR7 বিদায় নেবেন রাজার বেশে। এই আবেগ এখন শুধু পর্তুগিজদের নয়, বিশ্বজুড়ে কোটি কোটি রোনালদো ভক্তের। এখন দেখার বিষয় বিজ্ঞান আর কৃত্রিম বুদ্ধিমত্তার এই হিসাব কি বাস্তবে রূপ পাবে উত্তর আমেরিকার বিশ্বকাপে, নাকি সব পরিসংখ্যানের পিঠে চড়ে বসবে মাঠের অন্য কোনো চমক? উত্তরটা তোলা থাকলো সময়ের হাতেই। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। মিতবাই বোলিংয়ে রেকর্ড করলেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-20 বিশ্বকাপের আফ্রিকান উপ আঞ্চলিক বাছাই পর্বের ম্যাচে মালের বিপক্ষে 2.4 ওভারে 2 রানে 6 উইকেট শিকার করেন তিনি। এর মাধ্যমেই পুরুষদের আন্তর্জাতিক টি-20 ম্যাচে 6 বা এর বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে সবচেয়ে মিতবাই বোলিংয়ে মাইল ফলক তৈরি করেন নাবিল। ক্রিকেটের এই সংস্করণে বতসোয়ানার হয়ে 6 উইকেট পাওয়া প্রথম বোলার তিনি। সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ডের তালিকায় আছেন 4র্থ স্থানে। এর আগে এই রেকর্ডটি ছিল সিঙ্গাপুরের হর্ষা ভার্দাজের। 2024 সালে মঙ্গোলিয়ার বিপক্ষে 4 ওভারে 3 রানে 6 উইকেট নিয়েছিলেন এই লেগ স্পিনার। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি ছোঁয়া খন্দকার। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। সাথেই থাকুন।